দক্ষিণ চব্বিশ পরগনা আপনারা প্রত্যেকেই জানেন সন্ত্রাস প্রবণ, কারণ কেন সেখানে দেখা যাচ্ছে কাল থেকেই সিংহমের আবির্ভাব। আর সিংহমের অপোজিটে কে রয়েছেন? পুষ্পা। আমরা বরাবরই পশ্চিমবঙ্গে কেন একটা প্রবাদ বাক্য আছে, আপনারা প্রত্যেকেই জানেন যে দুষ্টের দমন শিষ্টের পালন। তো সেই জায়গায় দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু দুষ্টের দমন সেইভাবে হয়নি। যেভাবে দুষ্টুরাই বেড়ে উঠেছে, আগে আগে বেড়েছে, রীতিমতো তাদেরকেই দেখা গেছে। যে জাহাঙ্গীর খানের কথা বারবার বলা হচ্ছে, যিনি নিজেই বলেছেন আমি পুষ্পা, যিনি বলেছেন আমি পুষ্পায় আবির্ভূত হচ্ছি, তার কথা ছাড়া ফলতাই তো মানুষ ঢুকতে পারে না। আপনারা দেখেছেন ডায়মন্ড হারবারে কিভাবে ভোট সংগঠিত হয়, সেখানে কার্যত ফুল পাতা সবকিছুই জাহাঙ্গীর খানের ইশারায় চলে, মানুষ তো দূরের কথা। কারণ কেন সেখানের মানুষও কিন্তু জাহাঙ্গীর খানের কথা মতোই তারা ভোট দিতে যায়, ভোট কেন্দ্রে প্রবেশ করে। এমনকি সেখানে সিসিটিভি গুলো মোড়া থাকে, কাগজে মোড়া থাকে, সেখানে ভোট হয়ে যায়। আপনারা 24-এই দেখেছেন সেই সেই জাহাঙ্গীর খানের নেতৃত্বে এত কিছু হয়, সেই জাহাঙ্গীর খানই ফলতার প্রার্থী। তাকে জব্দ করার জন্য এবার কমিশন, উত্তরপ্রদেশের দাবাং অফিসার অজয় শর্মা, আপনারা প্রত্যেকেই জানেন, তিনি কার্যত যখন দেখা যাচ্ছে তিনি রানিং করছেন, ওখান থেকে যাচ্ছেন তিনি গাড়ি নিয়ে, সাজোয়া গাড়ি নিয়ে যেতে হচ্ছে জাহাঙ্গীর খানের উপর দিয়ে, কার্যত উপর দিয়ে কেন বলবো, জাহাঙ্গীর খানের মহল্লার উপর দিয়ে। সেখানে দেখা যাচ্ছে জাহাঙ্গীর খানের কার্যত তার বাহিনীর তাণ্ডব দেখা যাচ্ছে। তারা বলছে, জাহাঙ্গীর খান বেরিয়ে এসে বলছেন কাল থেকে দেখা পাওয়া যাচ্ছিল না জাহাঙ্গীর খানের। জাহাঙ্গীর খান বেরিয়ে এসে বলছেন কি হয়েছে, ফলতার মাটি শক্ত ঘাটি, কার্যত তিনি এরকমই বলছেন। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী, কথা বলবো স্যারের সাথে। স্যার, ফলতার মাটি শক্ত ঘাটি বলছেন জাহাঙ্গীর খান, আর সিংহম যাকে বলা হচ্ছে অজয় শর্মা, দাবাং আইপিএস অফিসার, তিনি যাচ্ছেন তার সামনে থেকে। দেখো, এই ছবিটা পশ্চিমবাংলার মানুষের কাছে আশাপ্রদ ছবি। তার কারণ হলো পশ্চিমবাংলার মানুষ দেখেছে যে একের পর এক বাহুবলীরা পশ্চিমবাংলার নির্বাচনকে কার্যত লুট করেছে। দিনের পর দিন এই নামগুলো উঠে এসেছে, তুমি যাদের নাম বললে, জাহাঙ্গীর খানের কথা বললে তুমি, এদিকে শওকত মোল্লা থেকে শুরু করে আরাবুল থেকে শুরু করে এই নামগুলোর সাথে, তারপরে শাহজাহান চলে গেছে এখন জেলে। এই সমস্ত লোকগুলো দাপটের সাথে তাদের এলাকায় ভোট লুট করেছে, চুরি করেছে, কিন্তু তাদের বিরুদ্ধে ইলেকশন কমিশন কোনো ব্যবস্থা নিতে পারেনি বছরকে বছর। এই সমস্ত মানুষ নিজেদেরকে পুষ্পা বলছে। মানে গতকাল যখন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ নেবার উদ্যোগ নিলেন অজয় শর্মা, তখন অজয় শর্মার মানে নিজে সিংহম বলে উনি নিজে তো বলেন না, কিন্তু উত্তরপ্রদেশের মানুষ বলেন তাকে সিংহম, কারণ ইতিমধ্যেই 16-17টা জেলাতে উনি বদলি হয়েছেন। 16-17টা জেলাতেই জিরো টলারেন্স হলো ইয়ের, মানে যারা কালপিট, অর্থাৎ কালপিট বা যারা দোষী, যারা আইন ভাঙেন, তাদের বিরুদ্ধে তিনি এত কঠোর যে উনি যে জেলায় যান সেখানে ক্রাইম ফ্রি জেলা হয়ে যায়। এনকাউন্টার শুধু তাই নয়, উনি যে জেলাতে যান, এমনকি নয়ডার মতন জায়গাতে গিয়ে কিন্তু তিনি ক্রাইম ফ্রি জোন করে দিয়ে এসেছিলেন। ফলে তুমি বুঝতে পারছো যে এই অফিসার 2011 সালে আইপিএস অফিসার, কিন্তু তিনি উত্তরপ্রদেশ কেন সারা ভারতবর্ষে নাম করেছেন। ইলেকশন কমিশন তাকে এনেছে একদম বাহুবলীদের, পশ্চিমবাংলায় যারা বাহুবলী তাদের বিরুদ্ধে ব্যবহার করবার জন্য। একটু লেট হয়েছে আমি মনে করি। মানে আজকে সিংহম তিনি বলেন না, কিন্তু মানুষ বলে তার কাজকর্ম দেখে। তার মানে এই ধরনের অফিসারের জন্য গর্ব হওয়া উচিত, তাকে নিয়ে চর্চা হচ্ছে, গর্ব হওয়া উচিত আমার মতে। কিন্তু এই মানুষটিকে মানে যেভাবে মানে ব্যাখ্যা করলো, মানে জাহাঙ্গীর খান নিজেকে ব্যাখ্যা করলেন যে আমরা হলাম পুষ্পা। আরে পুষ্পা কে? আপনারা দর্শক যারা মানে সিনেমাটা দেখেছেন, পুষ্পা হলো চন্দন দস্যু, পুষ্পা হলো স্মাগলার। পুষ্পার মধ্যে রবিনহুড ক্যারেক্টার থাকলেও তিনি রাষ্ট্রের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন এবং আইন ভেঙে চন্দন কাঠ এর কারবারি, তিনি চন্দন কাঠের চোরা কারবারি। মানে পুষ্পা ক্যারেক্টারের সাথে সরাসরি ক্রাইম জগতের সম্পর্ক, সরাসরি চন্দন কাঠ লোপাট করার সম্পর্ক, বেআইনি ভাবে চন্দন কাঠের কারবারি হিসাবে পুষ্পার চরিত্রকে তুলে ধরা হয়েছে। ফলে সেই পুষ্পার সাথে নিজেকে যুক্ত করে
জাহাঙ্গীর কি প্রমাণ করতে চাইলেন যে হ্যাঁ আমরা আইন ভঙ্গকারী? আমরা পুষ্পা মানে কি? তাহলে আমরা আইন ভঙ্গকারী, আমরা বাহুবলী, আমরা দেশের আইনের বাইরে? মানে যেভাবে প্রত্যেকটা নির্বাচন আপনারা পরিচালনা করেন সেই কনটেক্সটেই নিজেকে পুষ্পা বলছেন। পুষ্পা কিন্তু কোনো আইনগত চরিত্র নয়, আইন মেনে চলে। আইন মেনে চলার চরিত্র নয়। পুষ্পা চরিত্রটা পরিষ্কার করে একেবারে ক্রাইমের সাথে যুক্ত এবং চন্দন কাঠের চোরা কারবারের সাথে যুক্ত। ফলে খুব পরিষ্কার যে এই চরিত্রের সাথে নিজেকে যুক্ত করে দিয়ে যেটা বলবার চেষ্টা করছে, সরাসরি জিহাদ ঘোষণা হচ্ছে আইন বনাম আইন ভঙ্গকারী। আইন বনাম আইন ভঙ্গকারীর এই লড়াই আগামীকাল আমরা দেখব, ইতিমধ্যেই দেখতে শুরু করেছি। আজকে দেখলাম যে নির্বাচনী কার্যালয়ে ফলতা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যেভাবে মানে উদ্ধত অবস্থার তাদের আচরণ দেখলাম, এই আচরণ আগামীকাল কোথায় গিয়ে দাঁড়ায় এবং এই সিংহম বলে যে পুলিশ অফিসার অজয় শর্মা তিনি কিভাবে এর প্রতিরোধ গড়ে তুলতে পারেন। আজকে কলকাতা হাইকোর্টে প্রথম প্রতিরোধ গড়ে তুলবার চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু তৃণমূল কংগ্রেসের এই বক্তব্য কলকাতা হাইকোর্ট নস্যাৎ করে দিয়েছে, বলেছে যে ইলেকশনের আইন কানুন রক্ষা করবার প্রশ্নে তাদের কোনো হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। ফলে আরো পরিষ্কার করে বললে তৃণমূল কংগ্রেস আইনের বেড়া জালে এই সিংহমকে আটকাতে চেয়েছিলেন, অজয় শর্মাকে আটকাতে চেয়েছিলেন। তৃণমূল কংগ্রেস প্রথম রাউন্ডে কার্যত ফেল করেছে, পরাজিত হয়েছে। এখন পর্যন্ত গতকালের একেবারে বলা যায় যে জাহাঙ্গীরের বাড়ির কাছে গিয়ে পরিষ্কার বার্তা দিয়ে আসা, সেটা যদি 1-0 গোল হয়, তাহলে আজকে উল্টো দিকে জাহাঙ্গীরের কর্মী সমর্থকরা তাদের অফিস থেকে যেভাবে উদ্ধত মানে আচরণ করেছে, সেটা যদি আরেকটা তৃণমূলের পক্ষে 1-0 হয়, তাহলে হাইকোর্টে তৃণমূলের যে পরাজয় ঘটলো সিংহমকে আটকানোর প্রশ্নে, সেটা কিন্তু 2-0 গোলে এগিয়ে থাকলো সিংহম। আগামীকাল যে নির্বাচন, দক্ষিণ 24 পরগনা বছরকে বছর ভোট লুটের জন্য বিখ্যাত। দক্ষিণ 24 পরগনা সেই জায়গা যেখানে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী মনোনয়ন দেওয়া যায় না, ফলতাতে কোনো মনোনয়ন হয় না। 2-1টা আসনে যদি কেউ দেয়ও, তার সেখানে ভোটের দিন মানে মানুষ গিয়ে ভোট দিতে পারে না। যাও বা ভোটের দিন যদি কোথাও 500-700 ভোট পড়লো, তারপরে আবার কাউন্টিং সেন্টার বা হলে ঢুকতে দেওয়া হয় না বিরোধী পক্ষের মানে কাউন্টিং এর এজেন্টকে। ফলে এই ছবি দেখতে দেখতে আমরা ক্লান্ত এবং এক একটা নির্বাচন হয় লাখ লাখ ভোটে যেতে। তার একটা নমুনা আপনাদেরকে দিচ্ছি, যে নির্বাচনে ফলতা ডায়মন্ড হারবার কেন্দ্রের অন্তর্গত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লক্ষের উপরে ভোটে জিতেছেন। আপনারা জানেন, পশ্চিমবাংলার রাজনীতি নিয়ে যারা চর্চা করেন, পশ্চিমবাংলার রাজনীতি নিয়ে যারা অবগত, তারা মনে করতে পারেন এটা আরামবাগের অনিল বসু যে কায়দায় জেতা, অথবা ব্যারাকপুরের একসময় সিপিএম এর সাংসদের যে জেতা, সেই ধাঁচের কিন্তু জয়, বা সিপিএম এর নন্দনালী দল যে কেশপুরের জয়, ঐতিহাসিক জয়, সেই কায়দায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রেজাল্ট এসছে ডায়মন্ড হারবার কনস্টিটিউয়েন্সিতে। পশ্চিমবাংলার রাজনৈতিক তীব্রতা এতটা তা সত্ত্বেও আমি শুধু ডায়মন্ড হারবারের অন্তর্গত এই ফলতা বিধানসভা কেন্দ্রের ফলাফলটা আপনাদেরকে একটু সামনে রাখি, আপনারা বুঝতে পারবেন যে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় 89% ভোট পেয়েছেন। আপনারা এবার একবার ভাবুন, 89% ভোট পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 1,83,635 ভোট পেয়েছেন, অর্থাৎ মানে 2,05,000 মতন যে পোলিং হয়েছিল, তার মধ্যে 1,83,000, 2,05,000 ফলতাতে ভোট পড়েছিল লোকসভার সময়, 1,83,000 একা অভিষেকের পক্ষে বা বিজেপি তৃণমূলের পক্ষে, যেটা মোট ভোটের মানে প্রতি 100টা ভোটের মধ্যে 89টা ভোট তৃণমূল কংগ্রেস একা পেয়েছে। অন্যদিকে বিজেপির প্রার্থী যিনি ছিলেন ববি, তিনি পেয়েছেন 15,263টা ভোট, 7.5%, অর্থাৎ 7% ভোট পেয়েছে প্রধান বিরোধী দল। আর অন্যদিকে এই যে কয়েকদিন আগে আপনি দেখলেন সিপিএম এর সেই তরুণ নেতা যিনি তৃণমূলে জয়েন করেছেন,
তরুণ নেতা তৃণমূলে জয়েন করেছেন শফিকুর রহমান। প্রতিকুর রহমান যিনি জয়েন করেছিলেন তিনি কত ভোট পেয়েছিলেন ফলতাতে? 2315, 1.12%। 2300 ভোট পেয়েছিল প্রতিকুর রহমান। আমি জানি না প্রতিকুর রহমান এই ফলতা কেন্দ্রের ভোটটাকে কিভাবে আজকের দিনে বিশ্লেষণ করবেন। তিনি সিপিএম এর জার্সি ছেড়ে তৃণমূলের জার্সি পরেছেন, তিনি বলবেন কিনা ফলতায় অভিষেক বন্দ্যোপাধ্যায় গণতান্ত্রিক উপায়ে 89% ভোট পেয়েছিলেন আর তিনি 1% ভোট পেয়েছিলেন গণতান্ত্রিক উপায়ে। যদি বলেন তাহলে আমি প্রতিকুর রহমানকে সেলুট জানাবো, কিন্তু বাস্তবটা হলো এই যে অভিষেক 89% ভোট পেয়ে জয়ী হয়েছিলেন ফলতা কেন্দ্রে, তার কারণটাই কিন্তু হলো এই জাহাঙ্গীর খান। এরা কার্যত বলা যায় যে ভোট করতেই দেয় না, মানে এমনকি ইভিএম এর চেকিং পর্যন্ত করতে না দেওয়ার অভিযোগ এদের বিরুদ্ধে। এরা গণতন্ত্রকে হত্যা করে। কিন্তু আমার রাজ্যে যারা কবি সাহিত্যিক, ধরুন আমি জয় গোস্বামীর মতন লোকদের বলি যে আপনি তো এক সময় 2003 সালের পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্টের ভোট লুট নিয়ে বা সন্ত্রাস নিয়ে আনন্দবাজারের প্রতিবেদন লিখেছিলেন, আপনি আনন্দবাজারের পোস্ট এডিট লিখেছিলেন। জয় গোস্বামীর মতন মানুষরা কেন আজকে মানে এই ডায়মন্ড হারবারের ভোট বা ফলতার ভোট দেখে কেন তারা প্রতিবাদের কণ্ঠ বা তাদের লেখনী কোথায় যায়? একইভাবে মানে একের পর এক সাহিত্যিক, শিল্পী জগতের লোক বা বুদ্ধিজীবী লোক যারা নিশ্চুপ হয়ে থাকেন ডায়মন্ড হারবারের ভোট লুট দেখেও, আজকে তাদের মানে তারা যেহেতু কোনো ব্যবস্থা কোনোদিন নিতে পারেননি, আজকে মানুষ যখন দেখছেন যে উত্তরপ্রদেশ থেকে অজয় শর্মার মতন একজন শক্তিশালী একজন আইপিএস অফিসার এসে অন্তত পক্ষে ভোটটাকে নিশ্চিত করবার চেষ্টা করছেন, পারবেন কিনা আমি এখনো জানি না, কিন্তু চেষ্টা করছেন, চ্যালেঞ্জ করছেন, অভয় দিচ্ছেন মানুষকে। আমার মনে হয় সেটা কিন্তু সাধারণভাবে পশ্চিমবাংলার মানুষ দুহাত তুলে কিন্তু আশীর্বাদ করছে অজয় শর্মাকে। তারা বলছে দুষ্টুকে দমন করুন, দুষ্টুর দমন করুন এবং শিষ্টের পালন করুন। দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্য অজয় শর্মা যে সিংহমের ভূমিকা নিয়েছেন, তাতে পুষ্পারূপী যারা আইন ভঙ্গকারী তাদের পরাজয় যদি কালকে ঘটে, পরাজয় মানে আমি ইলেকশনের ভোটের পরাজয় বলছি না, তারা যে কায়দায় ভোট করান, যেভাবে বিরোধী শূন্যভাবে ভোট করান, গ্রাম যে পদ্ধতিতে তারা ভোট করান, সেই পুষ্পারা যদি কালকে পরাজিত হন সিংহমের কাছে, তাহলে পশ্চিমবাংলার গণতন্ত্রের জয় হবে। এইদিকে এই সিংহমের কথা এত যে আপনি বলছেন, এই সিংহমের বিরুদ্ধে মহুয়া মৈত্র টুইট করে দিয়েছেন, তিনি নাচছেন, তার বিরুদ্ধে ভিডিও পোস্ট করে দিয়েছে। তৃণমূল যে কায়দায় দমন করতে চায় ব্যক্তিগত স্তরে গিয়ে, প্রত্যেকটা ব্যক্তি যদি প্রতিবাদী হয় তাকে ব্যক্তিগত স্তরে গিয়ে আক্রমণ, সেটাই শুরু করে দিয়েছে। এই সিংহমের বিরুদ্ধেও মহুয়া মৈত্র, তিনি সাংসদ, তিনিও পোস্ট করছেন। মানে নাচের পোস্ট মহুয়া করতে পারে? মহুয়ার সেই নৈতিক অধিকার আছে। মহুয়া মৈত্র তুই কি ভুল দেখনি তো? মহুয়া মৈত্র টুইট করেছেন, মানে মহুয়া মৈত্র মানে তৃণমূলের সাংসদ, তিনি টুইট করেছেন। তিনি কোন নৈতিকতায় টুইট করেছেন? তিনি তার নৈতিকতা নিয়ে তো সবাই প্রশ্ন করে। এটা হতে পারে না। না না ভুল বলছো, না 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 তুমি ভুল বলছো, কারণ এটা হতে পারে না, কারণ মহুয়া মৈত্র নৈতিক কোনো এখতিয়ারই নেই করার। আর দ্বিতীয় যেটা, সেটা হলো একটা প্রফেশনাল লোক, তারকে আমরা প্রফেশনাল জায়গা থেকে দেখব। তিনি ব্যক্তিগত জীবনে কার সাথে মদ খেলেন, তিনি ব্যক্তিগত জীবনে কার সাথে উঠলেন বসলেন, আমার ব্যক্তিগত জীবন দেখার কোনো ইচ্ছা আগ্রহ কিচ্ছু নেই। ব্যক্তি তার মতন করে ব্যক্তি জীবন করবেন, তিনি কোথাও নাচ করতে পারেন, কোথাও মদ খেতে পারেন, কোথাও ঘুরতে পারেন, কিন্তু দিনের শেষে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হলো একজন প্রফেশনাল, তিনি প্রফেশনালি কাজ করলেন কিনা। একজন আইপিএস অফিসার তিনি দুষ্টকে দমন করলেন কিনা আর শিষ্টের পালন করলেন কিনা, সেটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের রাজ্যে দিনের পর দিন পুলিশদেরকে টেবিলের তলে লুকোতে দেখেছি। আমাদের রাজ্যে দিনের পর দিন শাসক দলের মানে কিভাবে শাসানি, সেটা আমরা দেখেছি। অনুব্রত মণ্ডল জেল খেটে আসার পরেও কিভাবে পুলিশকে ধমকি দিচ্ছে এবং তাদের পুলিশের মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করছে। আমরা এ রাজ্যে দেখেছি অনুব্রত মণ্ডল কিভাবে ঘড়ি দেখিয়ে একজন আইপিএস অফিসারকে মানে সময় দিয়ে বলছেন এর মধ্যে ভেঙে দিতে হবে, না হলে
তাকে ব্যবস্থা নিবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। ফলে আমরা যেখানে বোমা গুলি পুলিশের বিরুদ্ধে ব্যবহার করতে দেখেছি, একাধিক পুলিশ অফিসার তৃণমূলের অশান্তিতে মৃত্যু পর্যন্ত ঘটেছে। এখানে হরিমোহন ঘোষের কলেজের এক মানে মানে স্টুডেন্ট ইউনিয়নের কে সামনে রেখে পুলিশকে আমরা দেখেছি যে কিভাবে পুলিশের মৃত্যু হয়েছে। আমরা তাপস চ্যাটার্জির মৃত্যু দেখেছি। ফলে আমরা এই সিংহমের ভূমিকায় দেখতে চাই অফিসারদের। স্যার বলছিলেন, আমি একটু দেখিয়ে দিই মহুয়া মৈত্র টুইট দেখুন, এই সিংহমের বিরুদ্ধে টুইট নাচার ভিডিও। স্যার আপনিও দেখে নিন টুইট করে। আমি পরিষ্কার, আমি যদি এটা যদি কোনো ধরো তৃণমূলের কোনো গুরুত্বপূর্ণ মানে অনেস্ট নেতা বা শোভনদেব চট্টোপাধ্যায় যদি এটা দেখাতেন, আমি এটা মেনে নিতাম। কিন্তু যেহেতু নীতি নৈতিকতা প্রশ্নে মহুয়ার বিরুদ্ধে অভিযোগ আছে, ফলে মহুয়ার নীতি নৈতিকতা নিজে সার্টিফিকেটটা নিয়ে অন্যের সার্টিফিকেটটা যেন দেখান, এইটা আমি বলবো। কিন্তু একই সাথে আমি তোমায় বলবো যে দেখো, মানুষ পুলিশ অফিসারকে কোথায় কে আছে, কি তার ব্যক্তিগত জীবন, ওইটা ইম্পর্টেন্ট নয়। তার কাছে মানুষ চায় সে আইন রক্ষা করতে পারছে কিনা, সে মানুষ মানে দুষ্টকে দমন করতে পারছে কিনা, সে সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে পারছে কিনা। আমি তোমায় বলছি, যত ধরনের অপচেষ্টা হোক না কেন, আজকে কলকাতা হাইকোর্ট কিন্তু পরিষ্কার কোনো উদ্যোগ নেয়নি তাকে তাকে আটকানোর জন্য। আগামী দিন দক্ষিণ 24 পরগনায় ফলতা সমেত বিস্তীর্ণ অঞ্চলে যেখানে ভোট হয় না, বছরকে বছর হয় না, সেই জায়গাতে সিংহম জয়ী হন নাকি মানে চন্দন কাঠ দস্যু পুষ্পা জয়ী হন। চন্দন কাঠ এর দস্যু পুষ্পা নাকি আইন রক্ষাকারী সিংহম, কে জয়ী হয় কালকে দিনের শেষে সেটাই আমরা দেখব। পুষ্পা যদি জয়ী হয় তাহলে অন্ধকারের দিন, আর সিংহম যদি জয়ী হয় রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। এখনো পর্যন্ত কে এগিয়ে আছে? দেখো, 2-0 এগিয়ে আছে সিংহম। গতকাল পুষ্পার ডেরাতে গিয়ে পরিষ্কার বার্তা যেভাবে দিয়ে এসছে একজন বীর অফিসারের মতন, আর সেটা যদি 1-0 হয়, তাহলে আজকে আবার মানে শাহজাহান মানে পুষ্পা বাহিনী যেভাবে মানে স্লোগানবাজি করেছে, মানে বডি আস্ফালন দেখিয়েছে, সেটা যদি মানে পুষ্পা বাহিনীর জন্য 1-0 হয়, তাহলে 1-1 হলো। আর কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কলকাতা হাইকোর্টে গিয়ে যে থাপ্পড়টা খেতে হয়েছে, অর্থাৎ পুষ্পাকে আটকানোর জন্য, এই সিংহমকে আটকানোর জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছিল, কলকাতা হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছে সিংহমের মতন চলবে। ফলে সেখানে সিংহমের জয় হলো। এই মুহূর্তে সিংহম 2-1 জিতিয়ে এগিয়ে আছে। আগামীকাল সিংহম কি সত্যি পুষ্পাকে পরাজিত করতে পারবে, তার উপরে পশ্চিমবাংলার গণতন্ত্র অনেকটাই নির্ভর করবে।